আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকল তালিবুল ইলম যারা কোরআন শিক্ষায় আগ্রহী তাদের সকলকে অভিবাদন জানিয়ে আমরা আমাদের কায়দার প্রথম যে শিক্ষাটা, প্রাথমিক শিক্ষা যেটাকে আমরা বলি যে, যেকোনো বর্ণ শিখতে গেলে সেই বর্ণটার সঠিক উচ্চারণটাকে আমাদেরকে শিখতে হয়। তাহলে ওই ভাষাটা আমাদের জন্য সুন্দর হয়ে যায়, উচ্চারণ সুন্দর হয়ে যায়। এজন্যই আমরা এই মাখরাজের আলোচনা। মাখরাজটা মানে কি? মাখরাজ হচ্ছে হরফ উচ্চারণের স্থান, যেটাকে আমরা লিখেছি। তো আমি কথায় অকথায় আগে বলেছি, উপস্থাপনা করে একটু স্পষ্ট করে দেই। তো এই মাখরাজের বিষয়টা আমাদের সবক থেকে আমরা বাহিরে রেখেছি। বাহিরে রেখে এই জিনিসটা বুঝাতে চেয়েছি যে এই জিনিসটা যদি আপনি সুন্দর করুন, সুন্দর করলে আপনার ফাউন্ডেশনটা গড়বে। তো যে জিনিস ফাউন্ডেশন হয়ে যায় তারপরে না আমরা একতলা, দোতলা, তিনতলা, চারতলা করি। তো ঠিক ফাউন্ডেশনটা আমরা একটু সুন্দর করে করি, তারপরে আমাদের নির্মাণ কাজ আমরা শুরু করব, হরফগুলোকে শুরু করব। তো এই মাখরাজের পরিচয়টাকে আমরা হাইলাইট করে দিয়েছি। তো প্রথমে আমরা এখানে আনলাম কি? মাখরাজের পরিচয়। তো মাখরাজ কাকে বলে এবার প্রশ্ন আসতে পারে। তো এখানে আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে পরিচয়টা আমরা পেয়ে গেলাম। তো মাখরাজ মানে কি? উৎপত্তি স্থল, বের হওয়ার স্থল, যেখান থেকে হরফগুলোকে আমরা বের করব বা বের হয়। তো এটা সম্পূর্ণ মুখের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, 5টা জায়গা আমরা বলতে পারি সর্বোচ্চ, যে জিহ্বা, দাঁত, তালু, ঠোঁট, গলা, তারপর মুখের খালি জায়গা, নাকের বাসি সংশ্লিষ্ট আকারে। এই জায়গাগুলোকে সংশ্লিষ্ট করেই কিন্তু মাখরাজগুলো হয়। এবার আরবি হরফ কয়টি? আমাদের সবারই জানা রয়েছে 29টি হরফ। আর এর উৎপত্তি স্থল বা বের হওয়ার স্থল হচ্ছে 17টি। এই হচ্ছে মাখরাজের সংক্ষিপ্ত একটি পরিচয় আমরা পেয়ে গেলাম। দেখুন, কালার কোডের মাধ্যমে খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটার ভিন্ন ভিন্ন কালার দিয়ে একটু আপনাদের সামনে এটা উপস্থাপন করা হয়েছে, যাতে করে দেখতেও সুন্দর লাগে এবং অন্যান্য জায়গা থেকে একটু ভিন্ন রকম যেন হয় সেই জন্য। তো 1 নম্বর মাখরাজ আমরা জানি, প্রথম 3টি মাখরাজ কিন্তু হলকের সাথে সম্পৃক্ত। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর, হলকটা আবার কি জিনিস? তো হলক আরবিতে বলা হয়, বাংলায় আসে কণ্ঠনালী। এই কণ্ঠনালী জায়গাটা থেকে কি হয়? 6টা হরফ উচ্চারিত হয়। এখন কোনোটা শুরু, কোনোটা মাঝখান, কোনোটা শেষ। তো আমরা প্রথম মাখরাজটা শুরু হচ্ছে যে হলকের শুরু হতে উচ্চারিত হয় 2টি হরফ, হামজা, হা। তো আমরা জেনেই থাকবো আরবি সবসময় ডান দিক থেকে হয়। ইসলামের বা ভালো কাজ সবসময় আমরা কোন দিক দিয়ে করি? ডান দিক। তো এখান থেকে আমরা পড়বো হামজা, হা, ডান দিক থেকে। তো হলকের শুরু, তার মানে আমরা ধরতেছি এখান থেকে, হা, হামজা, হা। কোনো গলার মধ্যে চাপ দেওয়া লাগতেছে না। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয়। তো আমরা এখানে হইতে হইতে শব্দগুলো লিখছি কেন? যাতে করে প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরও সাধু ভাষার বিষয়টা তাদের জন্য উচ্চারণ করতে সহজ হয়। সেজন্য সাধু ভাষাটাই আমাদের কায়দার মধ্যে আমরা ব্যবহার করেছি, মাসআলার জায়গা ব্যতীত। তো সর্বশেষ মাসআলার জায়গার মধ্যে আমরা চলিত ভাষাটাই ইউজ করেছি। তো হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন, হা। তো যখন আমরা আইন বলছি, হা বলছি, দেখুন ভিতর থেকে কিন্তু গলায় একটা চাপ লাগছে। হলকের মাঝখান থেকে আসবে এই 2টা শব্দ বা এই 2টা হরফ। হরফের আমরা কি বলি? বাংলায় বলি বর্ণ। তো হরফ আইন, হা, আইন, হা, এই 2টা জায়গায় আসলে বহু মানুষের পড়তে পারে খুব সুন্দর, কিন্তু আইন, হাটা গলায় থেকে বের না করার কারণে দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু তার শব্দগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। অনেকগুলো নামাজে দাঁড়াচ্ছে, সূরাতুল ফাতিহা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুরো নামাজটাই ফাসেদ। কারণ আলহামদুর জায়গায় আলহামদু যদি কেউ পড়ে, শব্দটা পুরোটার অর্থ চেঞ্জ হয়ে যাবে, এবং শব্দের হরফ যদি চেঞ্জ হয়, ওই শব্দের অর্থ চেঞ্জ হয়ে গেলে নামাজ ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এবং তার সহি উচ্চারণ হলো না। তো আলহামদু, এই জন্যই ওস্তাদ প্রয়োজন। এই জন্যই কারো কাছ থেকে মশক, যেটাকে আমরা অনুশীলন বলে থাকি, মশক বলে থাকি, মশক করে নেওয়া উচিত। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলামিন যখন আমরা বলছি আইন গলার ভিতর থেকে, যদি আপনি বাংলায় খেয়াল করুন, বিভিন্ন জায়গায় বাংলায় যেখানে লেখা থাকবে সেখানে স্বরে আ দিয়ে লেখা থাকবে। এখন স্বরে আ দিয়ে যদি আপনি পড়েন, তাহলে কিন্তু সবসময় হামজার উচ্চারণ হবে, কখনো আইন তার ভিতর থেকে আসবে না। সেজন্যই কারো না কারো কাছ থেকে সেটা শুনে
সেটাকে প্র্যাকটিস করতে হবে যে কিভাবে আমি আমার গলা থেকে চাপ দিয়ে আইন হরফটাকে বের করতে পারি। তো আইন এবং হা পেয়ে গেলাম আমরা। ৩ নম্বর মাখরাজ হলকের শেষ হইতে উচ্চারিত হয় গাইন খা। তো এখানে অতটা চাপ লাগে না, কিন্তু আওয়াজের প্রকম্পন, আওয়াজের যে একটা ধ্বনি আমরা বের করি সেটা কিন্তু হলকের শেষ থেকে আসে। গাইন খ, গাইন খ, একটা কম্পন সৃষ্টি হয় হলকের মধ্যে। এই হচ্ছে ৩ নম্বর মাখরাজ। তো এই ৩টা মাখরাজই কিন্তু আসছে কোত্থেকে? হলক থেকে। এখন একটা লক্ষণীয় বিষয় রয়েছে। লক্ষণীয় বিষয়টি হচ্ছে মাখরাজের সাথে সাথে আরেকটি বিষয় থাকে, সিফাত। মানে কোন হরফটাকে আমি মোটা করব, কোন হরফটাকে আমি চিকন করব, কোন হরফটাকে আমি একটু আওয়াজটা ছড়িয়ে দিব, কোন হরফটাকে আমি উচ্চারণ করতে হলে আওয়াজটা একটু পাখির মতো একটু আওয়াজ হয়, এই টাইপের একটু আওয়াজ হয়। এরকম বিভিন্ন ধরনের কিন্তু মানে ভিন্নতা রয়েছে, যেটাকে সিফাত বলা হয় বা গুণাগুণ বলা হয়। গুণাগুণের আলোচনাগুলো আসলে একটু কঠিন হয় এবং এটা বিস্তারিত একটা আলোচনা, যে আলোচনাটা আনলে পরে অনেকের জন্য কঠিন হয়ে যেত। তো এগুলা যখন আপনাদের কায়দা বা মাখরাজ সম্পর্কে ভালো একটা ধারণা হয়ে যাবে, আমি অনুরোধ করব যে এটা কোনো ভালো ওস্তাদের কাছ থেকে সিফাতগুলোকে নিয়ে আসা, তাহলে পড়াটা আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। তো এই হলকের মাখরাজ চলে গেল। এবার আমাদের জিহ্বা এবং তালুর ব্যবহারের সংক্রান্ত অনেকগুলো মাখরাজ কিন্তু এখানে উপস্থিত হয়েছে বা হবে। তো আমরা ৪ নম্বর মাখরাজ পড়ছি। ৪ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। কি উচ্চারিত হয়? কফ। আপনি যখন কফটা বলবেন, এখানে খেয়াল করেন যে জিহ্বার গোড়াটা উপরের তালুর সঙ্গে গিয়ে লাগবে। তো তাহলে যখন আমরা জিহ্বার গোড়াটাকে উঁচু করছি, আগাটা কিন্তু নেমে যাচ্ছে এইভাবে। কফ, যখনই ওই জিহ্বার গোড়াটা উপরে লাগছে, এরকম একটা প্রতিধ্বনি সৃষ্টি হয়ে কফটা বের হচ্ছে। আর কফটা বের হওয়ার সময় কিন্তু আমরা কি করছি? আওয়াজটাকে মোটা করছি। এটাই হচ্ছে একটা হরফের গুণাগুণ, সিফাত যাকে বলা হয়, কফ। এরপরে যদি আমরা বলি ৫ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। তাহলে কফ যখন বলতে চাচ্ছি আমরা, তখন কিন্তু কফটা মোটা হচ্ছে, আর কাফ যখন বলছি আওয়াজটা কিন্তু চিকুন হয়ে যাচ্ছে। এই পার্থক্যগুলো কিন্তু আমার থেকে এখন আপনারা শুনে শুনে বিভিন্ন জায়গায় যখন আমি শব্দগুলো উচ্চারণ করব, সেখান থেকে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সহজ। আর সিফাত দিয়ে শিখে ওইভাবে অনুশীলন করতে গেলে অনেকটা কঠিন অনেকের হয়ে যেতে পারে। তো কফ এবং কাফ দুইটার উচ্চারণে ভিন্নতা আমরা বুঝে গেলাম। ৫টা মাখরাজ শেষ হওয়ার পরে আমরা ৬ নম্বরে চলে যাচ্ছি। ৬ নম্বর মাখরাজ, এটাও জিহ্বার অংশের মধ্যেই অন্তর্ভুক্ত, যে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ৩টি হরফ। কি কি? প্রথমত জিম, দ্বিতীয়ত শিন, তৃতীয়ত ইয়া। ধারাবাহিকভাবে ৩টা হরফ আমরা শিখলাম, যে ৩টা হরফ জিম, শিন, ইয়া। এখন এই জিম, শিন, ইয়া, তো জিম, শিন, ইয়া ৩টি হরফ যখন আমরা ধারাবাহিকভাবে বলছি, এখানে দেখা যাচ্ছে জিমটা একটু শক্ত হচ্ছে, শিনটা শব্দ একটা তো হচ্ছে, তার উপর আবার তার আওয়াজটা কিন্তু জিমের মতো এতটা শক্ত হচ্ছে না। তারপর আবার ইয়াটা কিন্তু আবার শিন থেকে আরেকটু নরম হয়ে যাচ্ছে। এই যে হরফের কিছুটা উচ্চারণের ভিন্নতা, এই ভিন্নতাটাকে সিফাত সম্পর্কে আমরা জানি। তো এগুলো ইনশাআল্লাহ আমরা শিখে ফেলবো পরবর্তী কোনো একটা চেষ্টার মাধ্যমে। এবার আমরা পরবর্তী মাখরাজে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি আমরা ৭ নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ৭ নম্বর মাখরাজ, যেটা বদ। তো অনেক সময় আমরা প্রথমে যদি উচ্চারণ করতে যাই, দেখা যাচ্ছে যে জিহ্বার গোড়ার কিনারাটা কিন্তু আমরা মাড়ির সাথে লাগাতে পারছি না, এরকম একটা সমস্যা কিন্তু তৈরি হয়। কিন্তু যত আমরা চেষ্টা করব, অনুশীলন করব, ইনশাআল্লাহ সেটা আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তো বদ বদ এইভাবে কয়েকবার প্র্যাকটিস করব, যাতে করে জিহ্বার গোড়ার কিনারাটা আমাদের মাড়ির দাঁতের সঙ্গে লাগে। বদ বদ। যদি এইভাবে আমরা আওয়াজটাকে মোটা না করি, তাহলে কিন্তু দালের সাথে মিলে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে, তখন কিন্তু পুরো হরফটা চেঞ্জ হয়ে যাবে। তখন দেখা গেছে কেউ সূরা ফাতিহার শেষ আয়াত গায়রিল মাগদুবি
দুবি, বদের যে একটা মোটা অংশ সেটা গৈরিল মাগদুবি ডাইরেক্ট দালের মতো কিন্তু বলে ফেলা হয়, তখন সেই হরফের কারণে পুরো অর্থটাই কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার, শব্দটা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ না করুক নামাজ ফাসেদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য দদের মাখরাজটা ভালো করে আয়ত্ত করে সেটাকে বারবার উচ্চারণ করা, বারবার উচ্চারণ করা। এরপরে আমরা 8 নম্বর মাখরাজে চলে আসি। তুলনামূলক 8, 9, 10 এই সমস্ত মাখরাজগুলো অনেকটাই সহজ। তো জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। তাহলে জিহ্বার আগার কিনারাটা আমাদের কোথায় চলে যাবে? সামনের দাঁতের মাড়ির সঙ্গে গিয়ে লাগবে। লাম, লাম। এটা অনেক সহজ একটা হরফ, এই জন্য সহজে কিন্তু উচ্চারিত হয়ে যাচ্ছে। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় নুন, নুন। এখন এখানে নুন বলতে গেলে কিন্তু ওই যে পেশের একটা ভাব আসে, যেহেতু নুন শব্দটা লিখতে গেলেও নুন ওয়াও নুন, নুন ওয়াও পেশ নুন, নুন দুই পেশ নুন, নুন এইভাবে কিন্তু শব্দটা লিখতে হয়। মানে হরফ এই বর্ণনাটাকে ভেঙে যদি লিখতে চাই, তো এই পেশের কারণে ঠোঁটটা গোল করতে হবে, আর জিহ্বার আগাটা গিয়ে উপরের তালুর সঙ্গে লেগে যাবে নুন। 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। তো এখন জিহ্বার প্যাট পিঠ কোনটা, এটা এখানে প্রশ্ন আসে। প্যাট হচ্ছে উপরের অংশ, পিঠ হচ্ছে নিচের অংশ। তাহলে জিহ্বাটার নিচের অংশটাকে একটু বাঁকিয়ে আমরা যখন নিয়ে উপরের তালুর সঙ্গে লাগাবো তখনই কিন্তু র এর উচ্চারণটা হবে র, র, র। এই যে, তো র এর উচ্চারণটা আমরা পেয়ে গেলাম। জিহ্বার আগার পিঠটা গিয়ে উপরের তালুর সঙ্গে গিয়ে রাখবে র। র বলতে গেলে কিন্তু আবার ঠোঁট গোল হবে না, ঠোঁট স্বাভাবিক অবস্থায় থাকবে। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে কয়টি হরফ? 3টি হরফ উচ্চারিত হয় ত, দাল, তা। এই যে ত, আমরা যে তটা পড়ছি ত কিন্তু মোটা হচ্ছে, প এইভাবে আমরা মোটা করে পড়ছি। দাল একটু পাতলা, তা আরো পাতলা, কিন্তু মাখরাজ এক, উচ্চারণের স্থল এক, কিন্তু ধরনটা ভিন্ন হয়ে যাচ্ছে। প, দাল, তা, প, দাল, তা। ত যখন আমরা বলছি মুখের ভিতরে একটা কেমন যেন কিছু বাতাস আমরা জমিয়ে ফেললাম, মুখটা একটু মোটা হয়ে গেল, আওয়াজটা মোটা হয়ে গেল, এইভাবে উচ্চারণটা করা উচিত। 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দু দাঁতের পেট বা দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। কি কি? সাদ, সিন, ঝা, সাদ। জিহ্বার আগা আমাদের নিচের দাঁতের পেটের সঙ্গে গিয়ে লাগবে, ভিতর দিয়ে, জিহ্বা বের হবে না। সাদ, সিন, ঝা, এভাবে। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। কি? ভ। এখানেও জিহ্বাটা দাঁতের আগার সঙ্গে লাগবে ঠিক, কিন্তু কখনোই জিহ্বাটা বাইরে আনা যাবে না, বাইরে আনতে গেলে সেটা খারাপ দেখা যাবে, ভিতর দিয়ে আগার সঙ্গে লাগবে। ল, ভ্যাল, ফ্যা, ল, ভ্যাল, ফ্যা, এইভাবে। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট। এই যে এখান থেকে আমাদের ঠোঁটের সাথে সম্পৃক্ত দুটি মাখরাজ চলে আসলো, তারপর মুখের খালি জায়গা নাকের বাঁশি চলে আসলো। নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে গিয়ে লাগিয়ে উচ্চারিত হয়। কি? ফ্যা, ফ্যা, ফ্যা। দাঁত দুটো ঠোঁটের মাঝ বরাবর লাগবে। ফ্যা। এরপরে 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট হইতে উচ্চারিত হয়। দুই ঠোঁট হইতে 3টি হরফ আমরা পড়তে পারি বা পড়তে উচ্চারণ করতে পারি। ওয়াও, ওয়াও। ওয়াও বলতেও কিন্তু ঠোঁটটা গোল হবে। তাহলে আমরা দুইটা হরফ বা একটা তো হরফ আর একটা হরকত, তো দুইটা জিনিস আমরা এমন পেলাম যে দুইটা জিনিসটা উচ্চারণ করতে গেলে আমাদের ঠোঁট গোল করতে হয়। একটা হচ্ছে পেশ, যেটা আমরা নুনের মধ্যে পাচ্ছি, আর একটা হচ্ছে ওয়াও। এই ওয়াওটা এবং পেশটা উচ্চারণ করতে গিয়ে আমাদের ঠোঁটটাকে গোল করতে হয়। এরপরে কি? বা, বা। যদিও এটা ঠোঁট থেকে কিন্তু একটু পার্থক্য আছে। বাটা বলতে গেলে ঠোঁটের যে ভিতরে ভিজা অংশটা সেখান থেকে উচ্চারিত হয় বা, আর মিমটা
মিম, এই যে বাহিরে যে একটা শুকনো অংশ আছে, মিম, মিম, এইভাবে শুকনো অংশ দিয়ে তৈরি বা উচ্চারণ করতে হয়। এই গেল ১৫ নাম্বার মাখরাজ। যদি আমরা বলি মাখরাজ কিন্তু মূলত হরফের উচ্চারণ কেন্দ্রিক, এই ১৫টার মধ্যে সমাপ্ত। বাকি দুটো তাহলে কি? বাকি দুটো হচ্ছে তাজবিদের একটা ভিন্ন নিয়ম। কিন্তু সেটা যেহেতু উচ্চারণের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে, সেজন্য সেটাকে মাখরাজের সাথে সম্পৃক্ত করে দিয়েছে। কি? ১৬ নম্বর মাখরাজ, যেটাকে আমরা একসাথে বলতে পারি মাদ। মাদের বিবরণ যে মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হয়। কি? এই যে মাদ। আমরা জানি যে জবরের বাম পাশে আলিফ থাকলে এক আলিফ টান হয়, যারা আমরা শিখেছিলাম আগে। একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আর যারা এখনো শিখতে পারি না, তারা ভিতরে আমরা সবকে মাদের বর্ণনা গিয়ে ইনশাআল্লাহ বুঝতে পারবো। এখান থেকে একটু শুনে যান, তাহলে মিলাতে পারবেন। বা আলিফ জবর বা, এই যে এক আলিফ টান। বা ওয়াও পেশ বু, পেশের বাম পাশে যজমালা ওয়াও, বা ওয়াও পেশ বু। জেরের বাম পাশে যজমালা ইয়া, বা ইয়া জের বি। এই যে বা বু বি টানছি, আওয়াজটা কিন্তু বের হচ্ছে মুখের খালি জায়গা থেকে। আর এই মুখের খালি জায়গাটাও একটা উচ্চারণের স্থান আলাদাভাবে ধরা হয়। ১৭ নম্বর মাখরাজ, সর্বশেষ আমাদের একটি বিষয়। এটাও ওই যে তাজবিদের ভিন্ন একটি বিষয়, যে নাকের বাঁশি হইতে উচ্চারিত হয়, সেটা কি? যেটাকে আমরা আলাদা বলি গুন্না। তো যেহেতু মাদের কথাও আমরা এখানে উল্লেখ করিনি, এই গুন্নাহ কথায় উল্লেখ করিনি, কারণ সেটার আলাদা পড়া আমাদের রয়েছে বইয়ের মধ্যে। তো এখানে নাকের বাঁশি থেকে কি উচ্চারণ হয়? যেমন হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। নুন অথবা মিমে যদি তাসদিদ আসে, তখন কিন্তু তাকে গুন্না করে উচ্চারণ করতে হয়। তো উচ্চারণটা কোত্থেকে হচ্ছে? নাকের বাঁশি থেকে। মানে আমি আওয়াজটাকে ধরে ফেললাম। পরেরটা আমরা বলি হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। এই যে আন বলে যে আমরা আওয়াজটাকে নাকের মধ্যে আটকেছি, এটাকেই বলা হয় গুন্না। এরপরে কি? আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। তারপর সা মিম জবর স্যাম, মিম জবর মা, স্যাম্মা। আন্না, ইন্না, আম্মা, স্যাম্মা। তো এই পর্যন্ত আমরা ১৭টি মাখরাজ শিখলাম। তো এই মাখরাজের পরবর্তীতে আমরা এতটুকুই বলবো যে হরফগুলোকে বারবার এনে, নিজের সামনে এনে সেটাকে আবার উচ্চারণগুলো করা। আমার তো যতটুকু সম্ভব আমি দেখিয়ে দিয়েছি। যেহেতু আপনি ভিডিওর মধ্যে এই ক্লাসটা দেখছেন, তো আপনি কি করতে পারেন? এই রিভাইন্ড করে, বা যেটাকে আমরা বলি প্রিভিয়াস করে করে টেনে থামিয়ে, যেভাবে হোক উচ্চারণটা দেখে দেখে শিখেন। চেষ্টা করুন। চেষ্টা করলে ইনশাল্লাহ অবশ্যই এটা সহজ হয়ে যাবে। তো সর্বশেষ কথা, আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চেয়ে আল্লাহ তাআলা আমাদের সহায় হোক। এই কথা বলে এখানে আমরা শেষ করছি এই পর্ব বা এই আলোচনা। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।